যে সারা দেশের স্কুল কলেজ কলেজ আছে, কলেজ সরকারি কলেজ আছে, সেগুলোতে বদলি পদায়ন এগুলো সব কিছুই বহু ধরনের চাহিদা দাবি দেওয়া এগুলোরও মানে সরকারি কলেজে যেমন বদলি কি করে হবে এটার একটা নীতিমালা আসলে এখনো নাই। আমার নিজের ব্যক্তিগত কিছু কিছু শিক্ষক ক্ষেত্রে ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন, এক কলেজ থেকে আরেক কলেজে একই শিক্ষা বিসিএস দিয়ে যারা বিসিএস ক্যাডারে ঢুকেছেন, শিক্ষা ক্যাডারে, তার মধ্যে আমি অনেককে ব্যক্তিগতভাবে দেখলাম যে হয়তো আমি একজনের কথাই বলি, যার কথা দেখেছি উল্লাপাড়া পাবনায় একটা কলেজ, সেখানে তিনি 20 বছর ধরে আছেন। ঘটনাক্রমে আমি তার সম্বন্ধে জানতে পারি আর একটা অটিস্টিক বাচ্চা আছে, সেই বাচ্চাকে তিনি রাজশাহীতে নিয়ে চিকিৎসা করতে হয়, এই জন্য পরিবেশ সেখানে থাকে, আসলে সেখানেও চিকিৎসা করা যায় না। উনি কখন আমি হওয়ার পর জিজ্ঞেস করলাম, বলে আমি তার কাছে তদবির করতে যাবো, আমি তো কাউকে চিনিও না। তিনি সারা জীবনই হয়তো এই উল্লাপাড়াতেই থাকতেন। এই একটাকে আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে কিছু কোথাও করিনি। এই একজনকে আমি সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম, একে এই কেন উল্লাপাড়াতে সারা জীবন থাকবে। আর কিছু কিছু একই বিসিএস শিক্ষা ক্যাডারের কিছু কিছু কর্মকর্তা মানে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষক, তারা কেন ঘুরে ঘুরে ঢাকার কলেজগুলোতেই থাকবেন, এই রহস্য আমি বুঝতে পারিনি। তারা কি রাজনীতিকদের কোন সম্পর্ক, নাকি উচ্চ পদের সরকারি কর্মকর্তাদের সাথে সম্পর্কিত, নাকি তারা বিশেষ মেধার তো না। তার কারণ হলো যে একই বিসিএস পাস করা। আমি তারপর মেধাক্রম দেখলাম যে তাও না, ওই উল্লাপাড়ার যাকে আমি এনেছি তার মেধাক্রম অনেক উপরে। এই রহস্য আমি এখনো বুঝতে পারিনি। আমরা বুঝতে পেরেছি, এই একটা আমি রেখে গেলাম রহস্যের মধ্যে। আর হলো এই যে স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজগুলোতে এগুলোর পরিচালনা অসৎ। এইখানে তো আমরা যখন আসলাম তখন তো দেখলাম যে এগুলো স্কুল দেখার সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে, অন্যায় করেছে বলে। অনেকে অন্যায় করেনি, তবু আমি চেষ্টা করেছি যারা কোনো আসলে যেসব শিক্ষক বা যেসব পরিচালনা পরিষদের যারা ছিলেন, বা যদি কোনো অন্যায় না করে থাকে শুধু মতাদর্শের জন্য, তো তাদেরকে বিতাড়িত করা ঠিক না। কিন্তু তাই হয়েছে, এবং সব দখলের মতো ওই পরিচালনা পর্ষদগুলো বদল হয়ে যাচ্ছিল। তখন আমরা এইগুলো অনেক বড় স্টোরি, তখন আমরা সবগুলো পরিষদ পর্ষদ বাতিল করে বেসরকারি স্কুল কলেজে প্রশাসক নিয়োগ করলাম, ডিসি বা ইউএনওকে। তারপর দেখলাম যে ডিসি এবং ইউএনওরা বলছে যে তাদের অধীনে একজনের অধীনে ইভেন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিল, তার অধীনে 10-12টা কলেজ বসে যাচ্ছে, স্কুল তো আরো বেশি। ওই যে উল্লাপাড়ার কথা আবার আমি আসলাম, উল্লাপাড়াতে হলো 11টা কলেজ, বেসরকারি কলেজ আর একটা সরকারি কলেজ। এত সরকারি বেসরকারি কলেজ স্কুল হয়েছে ভালো কথা, কিন্তু সেখানে আবার অনার্স পড়ায়, মাস্টার্স পড়ায়, কিন্তু কোনো শিক্ষক নাই। কোথাও কোথাও শিক্ষক 2-1 আছে, এইচএসসি থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত প্রায় 2 জন শিক্ষক একটা সাবজেক্টে। আমি বললাম আসলে কি করেন, বলে আসলে শেখাই না কিছু, আসলে অন্য কাজ করি। আর তাকে বললাম যে তাহলে ছাত্ররা কি করে, বলে ছাত্ররা তো শুধু নামে আছে, ওরা তো কেউ আসে না।
এরকম গ্রামে গঞ্জে বহু ইউনিভার্সিটি কলেজ আছে বেসরকারি। কি করে তারা স্থাপিত হলো, কি করে তারা মাঝে মাঝে এদেরকে এমবিও ভুক্ত হলো, আবার এমবিও ভুক্ত হলে বাকিরা দাবি করে তারাও এমবিও ভুক্ত হতে হবে। একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা। তো ওই যে আবার পরিচালনা পর্ষদ, সেখানে তারপর যখন দেখা গেল আর ওই যে কর্মকর্তারা ডিসি ওরা সামলাতে পারছেন না, তখন আমরা বললাম যে ঠিক আছে, তাহলে স্থানীয় গণ্যমান্য গ্রহণযোগ্য শিক্ষাগত মানে যাদেরকে ভালো মানুষ মানে করে এরকম দিয়ে একটা পরিচালনা পরিষদ গঠন করুন বেসরকারি স্কুল এবং কলেজগুলোতে। তখন দেখা গেল যে আবার ওই স্থানীয় আবার নতুন করে রাজনৈতিক শক্তি যারা এসেছে তারা আবার দখল করছে, সামলানো যাচ্ছে না। তখন আমরা শেষ পর্যন্ত একটা যোগ্যতা দিয়ে দিলাম যে স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, আর কলেজের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে অন্তত এমএ পাস হতে হবে। আমার ডিসি মহোদয়রা বললো এটাতে কাজ হয়েছে, কারণ তাতে বোঝা গেল রাজনৈতিক প্রভাবে যারা স্কুলের ম্যানেজিং কমিটিতে আসতে চান তাদের অনেকে স্কুলের পাশে না। আশ্চর্য! এই হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তুলতে হলে। তারপর আছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষাতে আমাদের তো আসলেই অন্তত এখন 20% যায় সাধারণ শিক্ষা থেকে টিটিসি গুলো আছে, টেকনিক্যাল ট্রেনিং কলেজ, আর কিছু পলিটেকনিক আছে। এখানে যতগুলো শিক্ষক থাকার কথা তার 80% শিক্ষকের পদে শিক্ষক নাই। এটা কেউ লক্ষ্যই করেনি। উনি এসে এটা লক্ষ্য করেছেন, সচিব মহোদয়। বিসিএস এর একটা নতুন ক্যাডার আমাদের তৈরি করতে হলো, বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার। সেখান থেকে দ্রুত অন্তত কয়েকশো 3000-এর মতো পাওয়া গেল। এদেরকে এক পুলিশ ভেরিফিকেশনের জন্য বসে থাকে, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই এত সমস্যা, ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায়। আর প্রত্যেকদিন আমি পত্রিকায় কেউ না কেউ বলছে শিক্ষা কমিশন কই, শিক্ষা কমিশন কই। শিক্ষা কমিশন তো অতীতে 10-12টা হয়েছে, 5-6টা হয়েছে বাংলাদেশ আমলে। কোন শিক্ষা কমিশনে এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছে? এই ছোটখাটো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? তারা কি নিজের এই মানে স্থানীয় লেভেলের গ্রাউন্ড লেভেলের এই সমস্যাগুলো বুঝতেই তো লাগবে কয়েক মাস। কাজেই এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে একটা হতে পারে দিক নির্দেশনার জন্য একটা কমিশন থাকুক, সেটা আস্তে আস্তে কাজ করবে। এটা ওই আমরা যে 6 মাসের 3 মাসের কমিশন বানিয়েছি, এইটা এসে কিছু করতে পারবে না। একদিকে এরকম একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা কমিশন আসলেই দরকার, যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে সেটা 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 কি হওয়া উচিত সেগুলো চিন্তা করবে। সেটা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারই করা উচিত। কিন্তু এর মধ্যে আমরা যে কাজগুলো করছি এরকম বিভিন্ন ক্ষেত্রে তো অনেক কিছু করার আছে। এটা পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপার না, এটা প্রত্যেক শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সমস্যা আছে, সেগুলো আলাদা আলাদা ভাবে আগে ঠিক করা দরকার। অনেকে এটা জানে না যে বেসরকারি খাতের শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। একটা যে নাইম আছে ওটা হলো বাট টিটি কলেজগুলো আছে, টিচার্স ট্রেনিং কলেজগুলো আছে, এগুলোতে অধিকাংশ শুধু সরকারি খাতের
স্কুল এবং কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু সরকারি খাতে স্কুল কলেজ বেসরকারি খাতের তুলনায় অনেক কম। বেসরকারি খাতেই বিশেষ করে স্কুল পর্যায়ে প্রায় সিংহভাগ শিক্ষক। এত বড় একটা শিক্ষা ব্যবস্থা যার মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। শিক্ষা কমিশন তো আসবে, এসে দেখবে, দেখে শনাক্ত করবে, করে সমাধান তো আরো অনেক সময় লাগবে। আস্তে আস্তে একটা শিক্ষা ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হতে অনেক সময় লাগে, বহু বছর ধরে নষ্ট হয়। আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময় দরকার হয়, এক বছরে হঠাৎ করে হয় না। একমাত্র আমাদের সুবিধা হলো যে নতুন প্রযুক্তি আছে। এই কথাটা আরেকটা চ্যালেঞ্জ, যে প্রযুক্তি ব্যবহার করে এখন আমরা কিছু শর্টকাট করতে পারি। এই যে বেসরকারি স্কুলগুলোতে শিক্ষক নাই, আমরা কারিকুলাম ভালো করলাম, কিন্তু প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কোনো লাভ হবে না। কিন্তু এখন অনেক প্রযুক্তি আছে। একটা প্রযুক্তি দেখলাম যে অনেকগুলো স্কুলকে যদি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করা যায়, একজন ভালো শিক্ষক একটা নির্দিষ্ট সময়ে তিনি একটা ক্লাস নেবেন, সেটা ওই সবগুলো স্কুলের ছাত্ররা ঠিক সেই সময় সেই ক্লাসটা নিতে পারে, এবং সেটা আবার ইন্টারঅ্যাক্টিভ। ছাত্ররা, যে কোনো স্কুলের ছাত্ররা আবার ওই শিক্ষককে জিজ্ঞেস করতে পারবে। এটা হলো একদম শেষের সবচেয়ে আধুনিক পদ্ধতি। কিন্তু এর থেকে কম পদ্ধতিও আছে, সেটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনেকগুলো এখন শিক্ষার প্ল্যাটফর্ম আছে ইন্টারনেট ভিত্তিক। খান একাডেমি যেমন, সেই রকম বাংলাদেশে কিন্তু সেটাও আরেকটা উদ্যোগ আমি নিতে যাচ্ছিলাম, যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, শিখো বলে এরকম আরো অনেকগুলো আছে, এবং সেগুলোকে কাজে লাগালে এবং সেগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দিলে আমরা কিন্তু এই শিক্ষকদের প্রশিক্ষণের সংকট কিছু কিছু চেষ্টা করতেই হবে, কিন্তু এই সংকটটা অন্তত এই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক সহজে সমাধান করতে পারবো। যেটা বলেছি যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হতে অনেক সময় লাগে, কিন্তু ঠিকত সময় লাগার কথা, কিন্তু যেহেতু প্রযুক্তি আমাদের হাতে আছে, এই জন্য এই প্রযুক্তি ব্যবহার করে হয়তো কম সময় অন্তত ভালো ফল অনেক ক্ষেত্রে পাওয়া যাবে। আমি আসলে এই শিক্ষা ব্যবস্থা এত অবিন্যস্ত, এত বিশৃঙ্খল, সেজন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যে এতক্ষণ কথা বললাম, এটাও সম্পূর্ণ বিশৃঙ্খল ভাবে বললাম। আমার কথা শেষ হয়েছে, যখন আগামাথা আছে নাই, তার কারণ হলো শিক্ষা ব্যবস্থাতে আমি যেভাবে কথা বললাম, আমাদের শিক্ষা ব্যবস্থাতে কি ধরনের বিশৃঙ্খল, এখান থেকেই আমি মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদুল মাহমুদ।